আইন বা বিচারটা একই সঙ্গে ট্রুথ এবং জাস্টিসের সঙ্গে পাশাপাশি চলে। আসামি শত শত এবং যে যেখানকার বাসিন্দা না সেখানকারও দেখা যাচ্ছে বিদেশে ছিল, সেখানে আসামি করবে। সারা হোসেন বলেছেন একটি মামলাও টিকবে না প্রথম ধাপে, যেটা ইখান পান্না বলছে যে এভাবে মামলা হতে পারে না, ফৌজদারি মামলা। সারা হোসেনের সঙ্গে একমত, পান্নার সঙ্গে একমত, কারণ তারা ঠিকই বলেছেন প্রতিহিংসামূলক মামলা হচ্ছে অনেক, যেটা আরও ভয়ঙ্কর। আবার অনেক ধরনের আজকে এমনকি গণমাধ্যমের ক্ষেত্রেও আমি যদি বলবো, আপনি অনেককে আপনি ধরতেছেন, মামলা করতেছেন, ধরে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে আমারও অভিযোগ আছে। আচ্ছা, আমার চেয়ে বেশি ভিকটিম বাংলাদেশে কে আছে বলেন? আমি কি এই জন্য কোনো গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে যাবো না? আমি করতে যাবো না। কেন করতে যাবো না? কারণ এটা আমার রাষ্ট্রের স্টেবিলিটিটাকে দুর্বল করে তোলে। ফলে আমাদের তো একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে আমরা কী করে এই জন্য রিকনসিলিয়েশন, খেয়াল করেন, এই জন্য আমরা যেন নিজেদেরকে পরস্পরকে বুঝতে পারি। মূল কথাটা হচ্ছে রাষ্ট্রকে এই ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে হবে, যেমন আইন বা বিচারটা একই সঙ্গে ট্রুথ এবং জাস্টিসের সঙ্গে পাশাপাশি চলে। সত্যটা আবিষ্কার করা যে আসলে এই অপরাধ সে করেছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে জাস্টিস। আওয়ামী লীগে কিন্তু আওয়ামী লীগ আকারে থাকতে দিচ্ছেন আপনি, কিন্তু তাকে কিন্তু ট্রুথটা যে অন্যায়টা সে করেছে, একটা আওয়ামী লীগ কর্মী, তাকে কিন্তু সে অন্যায়টা বোঝার কিন্তু সুযোগ তৈরি করে দিচ্ছেন না আপনি। তো একে নিয়ে তো ঘরে থাকতে হবে রে ভাই, আপনার ঘরে। আপনি আওয়ামী লীগ, ঠিক আছে, কালকে লিখলেন যে আপনি আওয়ামী লীগ, আপনি দল আকারে তাকে আপনি নিষিদ্ধ করলেন, ভালো। তো সে কি আপনার ঘর থেকে, বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে কই? এখানে তো থাকবে। আপনি কি জামাতকে তো নিষিদ্ধ করছেন, তো জামাতকে দেশ থেকে চলে গেছে? তাহলে এগুলো হচ্ছে নন পলিটিক্যাল চিন্তা। এই জন্য বারবার বলছি, যারা বলেন এটা আইনি সমস্যা তারা ভুল বলেন, এটা পলিটিক্যাল সমস্যা। পলিটিক্যাল প্রবলেমটা একটা ক্ষমাশীলতার মধ্য দিয়ে, প্যাশন এবং বৃহত্তর স্বার্থের কথা ভেবে জনগণকে ঐক্যবদ্ধ রাখা। দুই দিকে একটা শক্তিশালী দেশ, ওদিকে ভারত, এদিকে মায়ানমার, রোহিঙ্গা নিয়ে বসে আছি আমরা। আপনি তো এইসব মামলাতে করতে দিচ্ছেন কি জন্য? দরকার তো না এটা করা। ফলে এটা করতে আছে দিক, আপনি যদি করতে দেন, আপনি যে মামলাগুলো আমরা নিচ্ছি, কিন্তু এই মামলাগুলো আমরা বাছাই করব। এটা তো এই ঘোষণা তো আসতে পারত, বাছাই করবো। ফলে অন্যায়ভাবে, ভুলভাবে কোনো মামলা দেওয়া আপনার ঠিক না। যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে গণমাধ্যম কর্মীদের উপরে মামলা করার আগে মামলা যাচাই বাছাই করবে, তারপরও ঢালাওভাবে হত্যা মামলার আসামি হিসেবে গণমাধ্যম কর্মীদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তো যেতে বর্তমান সরকারকেই তাদেরকে এক ধরনের প্রশ্নের মুখোমুখি করা হচ্ছে, অতি উৎসাহী যারা করছে। এই অবস্থাটা থেকে আসলে উত্তরের উপায় কি একটু যদি ছোট করে বলেন? আমি বলবো যে উত্তরের উপায়টা সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে সারা হোসেন বা পান্না, আমাদের যে দুজন আইনজীবী, তারা কথা বলেছেন, তারা সঠিক বলেছেন। আন্দাজে আপনি একটা মামলা দিয়ে দিলেন প্রতিহিংসামূলক বা অন্য একটা, এটা বন্ধ করতেই হবে। আমরা দেখছি বিগত সরকারের সময় যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে লুটপাটের, দুর্নীতির বা হত্যাকাণ্ডের, তাদেরকে যে ধরার গল্পগুলো না, সেটাও এক ধরনের হাস্যস্কর। মানে আমরা যখন শুনি যে আসলে সে ছিল অমুক জায়গায়, কিন্তু তাকে একটা নাটক করে আনা হচ্ছে এইখানে, মানে এইটা আসলে কেন, মানে এই কালচার থেকে আমরা কবে বের হব? যতক্ষণ পর্যন্ত না আমরা জনগণকে পলিটিক্যাল করে না তুলব, এই সমস্যাটা থাকবে। দেখেন, মব জাস্টিসটা যে তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে? আপনি তো এডুকেট করছেন না তাকে। যেমন ইভেন ইসলামের দিক থেকে আজকে দেখেন, আমি দুজন আলেম, আমাদের অত্যন্ত স্বনামধন্য আলেম, মাজার ভাঙ্গার প্রতিবাদ করেছেন। আমি খুবই খুশি এবং তাদেরকে অভিনন্দন জানাতে চাই। সেখানে আমি খুবই আনন্দিত যে তারা সঠিক নির্ণয়। ইসলামে ফতোয়া দিতে পারেন আপনি মাদের পছন্দ করেন না, এটা আমার নিয়ম না, এটা আমার আকিদের সঙ্গে পড়েন আপনি, কিন্তু আপনি নিজের হাতে আইন তুলে নেওয়াটা, এটা কিন্তু ইসলাম কোনো বরদাস্ত করে না। ফলে তারা বলছেন দাওয়াত দাও, তুমি তাদেরকে পরিবর্তন করো। আমরা আমাদের জীবনে দাওয়াত দেশে অনেক লোক পরিবর্তন হয়েছে, ফলে অসুবিধা এটা করো তুমি। কিন্তু মাজার ভাঙাটা, এই যে করা, এই দেখেন আইন হাতে নেওয়া এবং এটাকে মব জাস্টিস করতে পারা, ঠিক তেমনি গণমাধ্যমের অনেকের ক্ষেত্রে যদি মব জাস্টিসে আমরা উস্কিয়ে দিই, এটা তো মারাত্মক হবে। শুধু গণমাধ্যম কর্মী কেন, যে কোনো নাগরিকের বিরুদ্ধে আপনি কেন মব জাস্টিস করবেন? জাস্ট আপনি তুলে দিলেন যে লোকটা এটা ছিল, সে লোকটা, যে তালিকা বানাবেন না। তালিকা যদি আপনি কোনো মনে মনে রাখেন এটা আওয়ামী লীগের ছিল, ফলে তাকে যে জায়গা দেবেন সে জায়গা আমি দেবেন, দ্যাটস ট্রু। কিন্তু একদিকে আমি এদিকে এইটা চলছে, অন্যদিকে দেখেন আপনি সচিবদের কী ঘটনা ঘটছে। আপনি কিন্তু আওয়ামী লীগের লোকের সব আছে, আপনি কিন্তু পুরো এই উপদেষ্টা সরকারের মধ্যেও অনেক লোককে তারা বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দিচ্ছেন, তারা কিন্তু ডাহিয়ার আওয়ামী লীগের। তো এটা তো হলো না। তো আপনি যে স্ববিরোধী আপনার একটা ব্যবস্থা হয়েছে, কেন হয়েছে? যেহেতু জনগণকে বিশ্বাস করছেন না আপনারা মনে করছেন যে ওই পরিচিত মুখগুলোকে থাকতে হবে। অবশ্য এরা কিন্তু ১-১ যুক্ত ছিল অনেকে,
এদের অনেকের কিন্তু অতীত কিন্তু আপনার ভূমিকা কিন্তু মোটেও ভালো না, কিন্তু যেহেতু তারা পরিচিত, এদের নাম শুনেছেন, আপনি কঠিন কাজটা করেন না, সমাজে গিয়ে খোঁজেন না, আর কে থাকতে পারে? আরও কম বয়সী লোক থাকতে পারে, তো তার বয়সে 30 বছর হতে পারে, কি 25 বছর হতে পারে। তো একটা যে তরুণ ছাত্রদের তো আপনার ঢুকিয়েছেন, তো একটা 35 বছর কি 40 বছর একটা তরুণকে আপনি দেন না দায়িত্ব, ওকে আপনি তৈরি করে তোলেন না। এর মধ্যে আপনি খালি পুরনো লোককে খুঁজতেছেন কি জন্য? আর সচিবদেরকে বাড়ায়, যে বুড়ার সচিব যেগুলো আওয়ামী লীগের অধীনে জনপ্রশাসনে আওয়ামী লীগের ক্ষমতা রেখেছিল, আপনি তাদেরকে ক্লিন করতে পারছেন না কি জন্য? কারণ আপনি লোক খুঁজে পাচ্ছেন না। এটা বললে তো চলবে না। নিঃসন্দেহে নিচে যথেষ্ট সচিব রয়েছে যারা তাকে আমরা উন্নতি দিতে পারেন। আমরা একটা হঠাৎ করে এবার একটা নতুন কালচার দেখলাম, যে স্কুলের শিক্ষকদেরকে যেভাবে স্টুডেন্টরাই কোথাও স্বতঃস্ফূর্তভাবে, কোথাও অনুরোধ করে, কোথাও খুব জোরপূর্বক বের করা হলো। আসলে স্টুডেন্টদেরকে দিয়ে আমার ধারণা, আমি ব্যক্তিগতভাবে কোনো ছাত্র তার শিক্ষককে অপদস্থ করে, হয়তো কেউ কেউ অতি উৎসাহী করিয়েছে, হয়তো সাধারণ কোমলমতি ছাত্রছাত্রী নাও বুঝতে পারে, অনেকে আবার ভুল বুঝে তারপরে ক্ষমা চেয়ে নিয়ে এসেছে। কিন্তু এই নজিরটাও কি আসলে আমরা শুরু থেকে খুব শক্ত হাতে দমন করেছি কিনা? না, মোটেও না। আমাদের ছাত্রদের, তরুণদের ক্ষেত্রে শক্ত হাতে দমন করার দরকার নেই। ওরা ভুল করতে পারে, আপনি কিন্তু বুঝালে কিন্তু বুঝবে। আমি অন্তত নিশ্চিত আমাদের তরুণরা, আমি এই পর্যন্ত আমার প্রায় 3-4টা এরকম কেসে তরুণদেরকে যখন বুঝিয়েছি, সঙ্গে সঙ্গে তারা কিন্তু বুঝেছে এটা কি ক্ষতি হয় রাষ্ট্রের জন্য, বা গণ-অভ্যুত্থানের দিক থেকে কী ক্ষতি হয়, এমনকি তরুণদের যে ভাবমূর্তি, এটা কী ক্ষতি হয়, ওদের কিন্তু একটু কথা বলে কিন্তু তারা বুঝে। তার মানে দেখেন, এই জন্য আমি কিন্তু বলেছি ডক্টর ইউনূস এবং উপদেষ্টা পরিষদের কাজ হলে কিন্তু এখন বক্তৃতা দিয়ে বাড়ানো, জনগণকে ইনভলভ করানো, যে আমরা এসেছি, এটা আপনাদের সরকার, বলেন কী করব। এই যে আপনি জনগণ যখনই ইনভলভ হবে, আপনি যেমন স্ট্যাবিলিটি কিন্তু সঙ্গে সঙ্গে আসা শুরু করবেন। কারণ জনগণ, তাই তো, এ তো আমাদের সরকার, আমি কার বিরুদ্ধে লড়াই করছি, কাকে আমরা সরকারের কথা বলছি, কার কাছে দাবি করছি, আমাদের এই তো কাজটা করতে হবে, এরা তো আমি কাজটা করে দেবে না, তারা আছেন আমাদের প্রতিনিধি হিসেবে, কাজটা তো আমাকে আপনাকে করতে হবে। তাহলে এই ধরনের একটা ভাবমূর্তি তৈরি করাটাই এই বর্তমান এই উপদেষ্টা সরকারের এটা কাজ, এবং অবিলম্বে তারা উপদেষ্টা সরকার থেকে তারা একটা সত্যিকারের সরকারে, জনগণের সরকারে হোক, পরিণত হোক, এটা হলো আমার দিক থেকে কামনা।